আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি, যিনি এই বিশ্ব বাংলা চ্যানেলের স্বত্বাধিকারী। আমি সংক্ষেপে একটি কথাই বলতে চাই, শক্তি, শ্রদ্ধা, অনুপ্রেরণার যেই নাম, সেই নামটি হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আশা করি আজকের এই দিনটিতে বিশ্ব বাংলা শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং এই প্রবাসে আমাদের স্বাধীনতার পক্ষের শক্তির কথা তুলে ধরবে। পাশাপাশি আপনারা জানেন যে বঙ্গবন্ধুর খুনি, আত্মসিদ্ধ খুনি এই প্রবাসে বসবাস করে, তার প্রতিটা নিউজ যেন এই বিশ্ব বাংলায় তুলে ওঠে এবং বিশ্ব বাংলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। জ্ঞান ফিরেছে ইউএনও ওয়াহিদার, হামলার ঘটনায় গ্রেপ্তার উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা যুবলীগের সদস্য দল থেকে বহিষ্কৃত। জো বাইডেনকে সমর্থনের ঘোষণা যুক্তরাষ্ট্রের 81 নোবেল বিজয়ীর, সাবেক ভাইস প্রেসিডেন্ট বিশেষজ্ঞদের কথা শোনার বিষয়ে আগ্রহী মন্তব্য। নিউজিল্যান্ডে নতুন করে কোভিড-19 একজনের মৃত্যু, মের পর দেশটিতে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা। পরবর্তী প্রধানমন্ত্রীর অপেক্ষায় জাপান, 14 সেপ্টেম্বর শিনজো অ্যাবের উত্তরসূরি নির্বাচন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ইমেইলে নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি, লেভেল 3 অ্যালার্ট জারি। লাখাদের 1000 বর্গ কিলোমিটার এলাকা চীনের নিয়ন্ত্রণে, তেপসাং থেকে চুশুল পর্যন্ত অমীমাংসিত সীমান্তে সেনা সমাবেশ। বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে চীন, মূল ভূখণ্ডে বিদেশি বিনিয়োগ বাড়ছে। শীর্ষ ধনী জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট শীর্ষ ধনী নারী, মোট সম্পদের পরিমাণ $68 বিলিয়ন। এবং 84 বছরের রেকর্ডে বার্সেলোনার বিস্ময় বালক, জাতীয় দলের হয়ে আনসু ফাতির চমক। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অস্ত্রোপচারের পর রাতেই জ্ঞান ফিরেছে। বর্তমানে তাকে 72 ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও উপজেলা যুবলীগের সদস্য আসাদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইউএনও ওয়াহিদার মাথায় অস্ত্রোপচার শেষে রাতেই অপারেশন থিয়েটারে থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাতেই তার জ্ঞান ফিরে এসেছে। তিনি বর্তমানে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে বর্তমানে ইউএনও ওয়াহিদার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেও জানান চিকিৎসকরা জানান, দুর্বৃত্তের হামলায় ইউএনও ওয়াহিদার মাথার বাদিকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথার কিছু অংশ ভেঙে ব্রেনে প্রেসার সৃষ্টি করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপারেশন করা গেলে অবস্থার উন্নতি হবে আশা চিকিৎসকদের। বুধবার দিবাগত রাত 2:30টায় দুর্বৃত্তরা সরকারি আবাসিক ভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় চিৎকারে তার সঙ্গে থাকা বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে। পরে অন্য কোয়ার্টারের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। এদিকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে গুরুতর জখম করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং আসাদুল ইসলাম উপজেলা যুবলীগের সদস্য। ওই দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানালেন 81 জন আমেরিকান নোবেল বিজয়ী। সাবেক ভাইস প্রেসিডেন্টকে বিশেষজ্ঞের কথা শোনার বিষয়ে আগ্রহী ও সমস্যার সমাধানে বিজ্ঞানের ব্যবহারে অনুরক্ত একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করে এক খোলা চিঠিতে সই করেছেন নোবেল বিজয়ীরা। এই দলে রয়েছেন রসায়ন, চিকিৎসা ও পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ীরা।
করোনা মহামারীর মধ্যে এমন বিজ্ঞান অনুরাগী একজন নেতাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার গুরুত্ব তুলে ধরেছেন তারা। চিঠি লেখার পর নোবেল বিজয়ীদের সংগঠিত করেন ইলিয়ন অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক প্রতিনিধি ও কংগ্রেসের একমাত্র পদার্থবিদ বিল ফস্টার। নোবেল বিজয়ীরা আরও উল্লেখ করেছেন, আমেরিকার বুদ্ধিবৃত্তিক জীবনযাত্রায় অবদান রাখার জন্য অভিবাসী লোকজনদের প্রতিও তার আলাদা সম্মান রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিজ্ঞানীদের মতবিরোধ কারো অজানা নয়। জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করা ও করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে ইতোমধ্যেই নিজ দেশের বিপুল সংখ্যক জনগণের আস্থা হারিয়েছেন তিনি। নিউজিল্যান্ডে নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত মে মাসের পর দেশটিতে এটাই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। গত কয়েক মাসে দেশটিতে সংক্রমণ ছিল একেবারেই কম এবং একজনও করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। করোনা মহামারী নিয়ন্ত্রণে সব দেশের কাছে আদর্শ হয়ে উঠেছিল নিউজিল্যান্ড, কিন্তু এই সফল দেশটির জন্যই এবার দুঃখজনক খবর এলো। নতুন করে দেশটিতে কোভিড-19 আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। তাকে ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়েছিল। গত কয়েক সপ্তাহে বৃহত্তম অকল্যান্ড শহর করোনার নতুন হটস্পটে পরিণত হয়েছে। এর মধ্যেই সেখানে শতাধিক সংক্রমণের খবর পাওয়া গেছে। শুক্রবার অকল্যান্ডে নতুন করে আক্রান্ত হয়েছে আরও 5 জন। প্রথম থেকেই করোনা পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে নিউজিল্যান্ড সরকার। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের নেতৃত্বে কঠোর বিধিনিষেধ মেনে চলেছে নিউজিল্যান্ডবাসী। প্রায় 100 দিনের বেশি সময় ধরে নিউজিল্যান্ডে নতুন করে কোনো সংক্রমণ ধরা পড়েনি। ফলে কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল করে আনতে শুরু করে কর্তৃপক্ষ। তারপর থেকেই নতুন করে সংক্রমণ শুরু। ডেস্ক রিপোর্ট, বিশ্ববাংলা 24। আগামী 14 সেপ্টেম্বর শিনজো অ্যাবের উত্তরসূরি নির্বাচন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। জাপানের পরবর্তী ক্ষমতা গ্রহণ করবেন তিনি। বর্তমানে জাপানে যেসব সমস্যা রয়েছে তাতে অ্যাবের প্রস্থানের চেয়ে এখন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন সেটাই জাপানিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। দেশটির সংবিধান হয়তো অপরিবর্তিত থাকবে, তবে এটা অনস্বীকার্য যে জাপানকে বিশ্বের দরবারে আরও বিশ্বাসযোগ্য শক্তিধর দেশ হিসেবে প্রমাণ করেছেন অ্যাবে। তিনি দেশের সামরিক খাতে বরাদ্দ বাড়িয়েছেন, দেশের সামরিক বাহিনীকে বিভিন্ন দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া এবং শান্তিরক্ষী মিশনে অংশ নিতে পাঠিয়েছেন। গত 28 আগস্ট পদত্যাগের ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। 2012 সালে দায়িত্ব গ্রহণের পর গত সপ্তাহে জাপানের ইতিহাসে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড করেন তিনি। কিন্তু স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি আকস্মিক পদত্যাগ করেছেন। তবে 1 বছরের বেশি সময় আগে থেকেই নিজের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে পদত্যাগের চাপে ছিলেন শিনজো অ্যাবে। এর আগে 2007 সালে স্বাস্থ্যগত সমস্যার কারণে আচমকা তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ভারতের জাতীয় সুরক্ষা সংস্থা এনআইএ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি সম্বলিত একটি ইমেল পেয়েছে। হুমকির পর লেভেল 3 অ্যালার্ট জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত এসপিজি এজেন্সিগুলোর সাথে সমন্বিত হয়ে নজরদারি বাড়িয়েছে। এনআইএর সন্দেহ যে এই হুমকির পিছনে পাকিস্তান সমর্থিত চক্রান্তকারীরা রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠিতে এনআইএ জানিয়েছেন, একটি ইমেইল আইডি থেকে এনআইএ কিছু ইমেইল পেয়েছেন যার মাধ্যমে বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি এজেন্সিকে হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের বয়ান থেকেই পুরোটা স্পষ্ট। অনুরোধ করা হচ্ছে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক। ইমেইলটি 8 আগস্ট পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ইমেইল দেশের বাইরে থেকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে টুইটারের তরফে জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইট হ্যাক হয়েছে। হ্যাক করার পর সেখান থেকে একাধিক টুইট করে ফলোয়ারদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একটি রিলিফ ফান্ডে অর্থ সাহায্যের অনুরোধ করা হয়েছে। টুইটারের তরফে এক মুখপাত্র ইমেইল বিবৃতিতে জানিয়েছেন তারা এই বিষয়ে তদন্ত শুরু করেছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।
প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। ফিরে এলাম বিরতির পর। বিতর্কিত লাখাত সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসসির আশেপাশে প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা এখন চীনের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে ভারত। সে দেশের একটি গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় সরকারকে এই তথ্য জানিয়েছে। চলতি বছরে এপ্রিল মে থেকেই চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশেপাশে সৈন্য সমাবেশ এবং সামরিক উপস্থিতির মাধ্যমে শক্তি মজবুত করেছে। গত 15 জুন লাখাদের পূর্বাঞ্চলের গালওয়ান উপত্যকায় চীনের পিপলস লিবারেল আর্মির সৈন্যদের সঙ্গে সহিংস সংঘাতে অন্তত 20 ভারতীয় সেনা নিহত হয়। ভারতের সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, তেপসাং সমতল এলাকা থেকে চুশুল পর্যন্ত অমীমাংসিত সীমান্তে পরিকল্পিতভাবে সেনা সমাবেশ করছে চীন। ওই কর্মকর্তা বলেন, তেপসাং সমভূমির টহল পয়েন্ট 10 থেকে 13 পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে চীন। ওই এলাকার পরিমাণ প্রায় 900 বর্গ কিলোমিটার হতে পারে বলে ধারণা করছে ভারত। সাম্প্রতিক সময় বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে চীন, ফলে চীনের মূল ভূখণ্ডে বিদেশি বিনিয়োগ বাড়ছে। বিশেষ করে প্রযুক্তি কোম্পানিগুলো বিপজ্জনকভাবে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যেও ওয়াল স্ট্রিট ফার্মগুলোকে আকৃষ্ট করছে চীন। তবে অর্থনৈতিক পরাশক্তির দেশ হিসেবে আবির্ভূত হতে হলে চীনকে অবশ্যই নিজেদের বৈশ্বিক অর্থনীতিতে আরও শক্তিশালী করে তুলতে হবে। একই সঙ্গে লেনদেনের অবকাঠামো এবং তাদের মুদ্রা ইউয়ানকে আরও বেশি সহজে রূপান্তরযোগ্য করে তুলতে হবে। সাম্প্রতিক সময়ে চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। এর প্রভাব পড়েছে দুদেশের অর্থনীতিতেও। এক দেশ অপর দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দিন দিন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। শুধু দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কেও তুমুল উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এবার বিশেষ সংবাদ। বিশ্বের ধনী নারীর তালিকার শীর্ষে উঠে এলেন সমাজসেবী লেখক ও অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুসারে বর্তমানে ম্যাকেঞ্জির মোট সম্পদের পরিমাণ $68 বিলিয়ন। ফলে এর আগে তালিকার শীর্ষে থাকা বিখ্যাত প্রসাধনী সামগ্রী প্রতিষ্ঠান লরিয়েলের উত্তরাধিকারী ফ্র্যাঙ্কো বেটেনকোর্ট মার্সাকেও ছাড়িয়ে গেলেন তিনি। জুলাই 116টি প্রতিষ্ঠানকে $170 কোটি দানের ঘোষণা দেন ম্যাকেঞ্জি স্কট। এর মধ্যে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের ঐতিহাসিক 4টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ও ছিল। গত বছরে অতি ধনীদের নিজের সিংহভাগ সম্পদ দান করে দেওয়ার পদক্ষেপ গিভিং প্লেস ইনিশিয়েটিভ এর নাম লেখান ম্যাকেঞ্জি স্কট। এর উদ্যোক্তা ওয়ারেন বাফেট ও বিল গেটস। এটি বিশ্বের শীর্ষ ধনীদের অধিকাংশ সম্পদ জনহিতকর দাতব্য কাজে দানে উৎসাহিত করে।
তবে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস এতে নাম লেখাননি। 2019 সালে জেফ বেজোসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় অ্যামাজনে থাকা তার শেয়ারের 4% পান ম্যাকেনজি। এ সময় এর বাজার মূল্য ছিল $3,500 কোটি ডলারেরও বেশি। ওই সম্পদে সম্প্রতি পুঁজিবাজারে কোম্পানিটির মূল্যায়ন উত্থানের কারণে আরও বেড়েছে। ফলে শুধু শীর্ষধনী নারী নন, বর্তমানে নারী পুরুষ মিলিয়ে বিশ্বের 12তম শীর্ষধনী ম্যাকেনজি স্কট। এবার খেলার খবর। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড আগে করেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। এবার তিনি রেকর্ড গড়লেন জাতীয় দলের হয়ে। ইউএফা নেশনস লিগের ম্যাচে জার্মানির মুখোমুখি হয়েছিলেন স্পেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আনসু ফাতিকে মাঠে নামান স্পেন কোচ। মাঠে নামার পরে অতিরিক্ত যোগ করা সময় দ্বিতীয় মিনিটে জালে বল পাঠিয়েছেন, কিন্তু এর আগ মুহূর্তে সার্জিও রামোস ফাউল করায় গোল মেলেনি। ম্যাচ শেষে হয়েছে 1-1 সমতায়, যার ফলে তিনি এখন গত 84 বছরের মধ্যে স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সবচেয়ে কম বয়সী ফুটবলার। জার্মানির বিপক্ষে মাঠে নামার সময় তার বয়স ছিল 17 বছর 308 দিন, যা তাকে করেছে স্পেনের হয়ে খেলা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার। এর আগে গত বছরের আগস্ট 16 বছর 298 দিন বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক করেও রেকর্ড গড়েছিলেন ফাতি। মাত্র 24 দিনের জন্য স্পেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হতে পারেননি ফাতি। 1936 সালের এপ্রিল মাসে চেকস্লোভিয়ার বিপক্ষে মাত্র 17 বছর 284 দিন বয়সে অভিষেক হয়েছিল অ্যাঞ্জেল জুবিয়েতার। তিনি স্পেনের ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। জ্ঞান ফিরেছে ইউএনও ওয়াহিদার। হামলার ঘটনায় গ্রেপ্তার উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা যুবলীগের সদস্য, দল থেকে বহিষ্কৃত। জো বাইডেনকে সমর্থনের ঘোষণা যুক্তরাষ্ট্রের 81 নোবেল বিজয়ীর। সাবেক ভাইস প্রেসিডেন্ট বিশেষজ্ঞদের কথা শোনার বিষয়ে আগ্রহী মন্তব্য। নিউজিল্যান্ডে নতুন করে কোভিড-19 একজনের মৃত্যু। মের পর দেশটিতে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা। পরবর্তী প্রধানমন্ত্রীর অপেক্ষায় জাপান। 14 সেপ্টেম্বর শিনজো অ্যাবের উত্তরসূরি নির্বাচন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ইমেইলে নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি, লেভেল 3 অ্যালার্ট জারি। লাখাদের 1000 বর্গ কিলোমিটার এলাকা চীনের নিয়ন্ত্রণে। তেপসাং থেকে চুশুল পর্যন্ত অমীমাংসিত সীমান্তে সেনা সমাবেশ। বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে চীন। মূল ভূখণ্ডে বিদেশি বিনিয়োগ বাড়ছে। শীর্ষ ধনী জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কট শীর্ষ ধনী নারী। মোট সম্পদের পরিমাণ $68 বিলিয়ন। এবং 84 বছরের রেকর্ডে বার্সেলোনার বিস্ময় বালক, জাতীয় দলের হয়ে আনসু ফাতির চমক। জানতে পারে তাইলে আমার হাড্ডি গুড্ডি গুড়া করে পাট কাটার মধ্যে পুঁতা পালাইবো। হ্যাঁ বইনে, কাল সকালে তুই আমার নামটা কইস না বইনে, কইস তোর লাথি আমার লক্ষ্মী বই।